বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ পরিসংখ্যান বিভাগের পক্ষ থেকে আমি জুবাইদা সুলতানা আমার অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সূচক সংখ্যা গঠনের বিভিন্ন সমস্যা বা পদক্ষেপ আলোচনা করো, অথবা সূচক সংখ্যা নির্ণয়ের সমস্যাবলী কি কি আলোচনা করো, অথবা সূচক সংখ্যা গঠনে বিভিন্ন প্রকার ধাপগুলি আলোচনা করো, অথবা সূচক সংখ্যা গঠনের সময় কি কি বিষয় বিবেচনা করা উচিত। এর উত্তরটা আমরা আজকে শিখব। তাহলে আমরা প্রথমেই দেখি যে আমাদের সূচক সংখ্যা গঠন করতে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। সূচক সংখ্যা নির্ণয় করতে আমাদের প্রথম সমস্যাটা থাকে, এক, সূচক সংখ্যার উদ্দেশ্য। কি উদ্দেশ্যে আমরা সূচক সংখ্যা নির্ণয় করব। দুই, যে সমস্যাটা সেটা হচ্ছে তথ্য বা দ্রব্য নির্বাচন, অর্থাৎ কোন দ্রব্যকে নেব আমরা সূচক সংখ্যা নির্ণয় করতে, অথবা তথ্যগুলোর মধ্যে কোন তথ্য অথবা তথ্যগুলো আমাদের সবচেয়ে ভালো হবে সূচক সংখ্যা নির্ণয় করার জন্য। এরপরে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে ভিত্তি বা কাল নির্বাচন। আমরা আজকে পরবর্তী স্লাইডে যাব এবং সেখানে আমরা দেখব যে ভিত্তি বা কাল নির্বাচন কিভাবে করব এবং কোন বছরকে ভিত্তি বছর হিসাবে বিবেচনা করা হয় এগুলো জানবো। এর পরবর্তী সমস্যাটা হচ্ছে ভার বা গুরুত্ব নির্ণয়। তারপর হচ্ছে 5 নাম্বার গড় নির্বাচন। এরপরে 6 নাম্বার হচ্ছে পদ্ধতি নির্বাচন। তাহলে প্রথম ব্যাপারটা হচ্ছে সূচক সংখ্যার উদ্দেশ্য। প্রথমে আমাদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে সূচক সংখ্যা নির্ণয় করার জন্য আমরা কি উদ্দেশ্য সেটা যদি ঠিক করতে না পারি তাহলে সূচক সংখ্যা নির্ণয় করে আমাদের কোনো লাভ হয় না। অর্থাৎ আমাদের তথ্য সংগ্রহের জন্য কি উদ্দেশ্যে তথ্য সংগ্রহ করব সে বিষয়ে সুস্পষ্ট একটা ধারণা থাকতে হয়। আর উদ্দেশ্য যদি স্পষ্ট হয় তাহলে আমরা সূচক সংখ্যা সঠিকভাবে প্রয়োগ করতে পারি। উদ্দেশ্য সম্পর্কে যদি কোনো ধারণাই না থাকে তাহলে পরবর্তী ধাপ কি রকম হবে অথবা পরবর্তী ধাপে আমরা কি কাজ করব সেটাই বুঝতে পারি না। আর এক্ষেত্রে আমাদের সূচক সংখ্যা নির্ণয় করা যায় না। তাহলে বলা যাচ্ছে যে সূচক সংখ্যা নির্ণয়ের জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহের পূর্বে কি উদ্দেশ্যে উহা নির্ণয় করতে হবে সে সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। উদ্দেশ্য অনুযায়ী যে কোনো একটি বিশেষ প্রকার সূচক সংখ্যা প্রয়োগ করা যথোপযুক্ত হইবে। উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা না থাকলে সূচক সংখ্যা নির্ণয়ে পরবর্তী ধাপ কি ধরনের হইবে তা জানা যায় না, অর্থাৎ সূচক সংখ্যা নির্ণয় করা যায় না। অতএব সূচক সংখ্যার উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা বিশেষ প্রয়োজন। 2 নম্বর যে সমস্যাটা ছিল সেটা আমাদের তথ্য বা দ্রব্য নির্বাচন। এখানে বলা হচ্ছে সময়ের সাপেক্ষে যে বিষয়ের সূচক সংখ্যা নির্ণয় করতে হবে তার সাথে সম্পর্কিত দ্রব্য সামগ্রীর বিচার করতে হইবে। এখানে উল্লেখ্য যে নির্দিষ্ট সামগ্রী নির্দিষ্ট সূচক সংখ্যার সহিত সংশ্লিষ্ট হইবে, শুধু সেই সমস্ত সামগ্রী তথ্য সংগ্রহের অন্তর্ভুক্তি হইবে, অন্যথায় ইহার মান নির্ণয় কষ্টসাধ্য হইতে পারে। এক্ষেত্রে আমরা একটা বিষয় বলতে পারি যে কোনো একটি বিশেষ গোষ্ঠী আমরা যদি জীবন যাপন সম্পর্কে জানতে চাই তাহলে আমাদের দ্রব্য নির্বাচনে কেমন বিষয়টা হবে। দ্রব্য নির্বাচনের ক্ষেত্রে আমাদের সেই দ্রব্যগুলোই নির্বাচন করতে হবে যে দ্রব্যগুলো ওই জনগোষ্ঠীর নিত্য প্রয়োজনীয় অথবা ওই জনগোষ্ঠী সেই দ্রব্যগুলো ব্যবহার করে। অর্থাৎ সংশ্লিষ্টতা না থাকলে কোনো জনগোষ্ঠীর ক্ষেত্রে যদি আমরা সূচক সংখ্যা নির্ণয় করি তবে ওই জনগোষ্ঠীর জীবন ধারণের সাথে সংশ্লিষ্টতা আছে এমন দ্রব্যই আমাদেরকে নির্বাচন করতে হবে। অর্থাৎ তথ্য বা দ্রব্য নির্বাচন সূচক সংখ্যার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য।
এর পরের স্লাইডে আমাদের আছে ভিত্তিকাল নির্বাচন। আচ্ছা, এখন কিন্তু আমি গত কয়েকটা ক্লাসেই বারবার বলেছি ভিত্তি বছর, ভিত্তি বছর, ভিত্তি বছর, অর্থাৎ যে বছরের সাপেক্ষে আমরা মানে যে বছরের সাপেক্ষে অন্য কোনো বছরকে তুলনা করছি, যে বছরের সাপেক্ষে তুলনা করছি সেই বছরটাকে বলা হচ্ছে ভিত্তি বছর। ভিত্তি বছরটা সব সময়ের জন্য স্বাভাবিক বছর হতে হবে, অর্থাৎ ভিত্তি বছর কোনো প্রকার বন্যা, খরা, ধর্মঘট, রাজনৈতিক অস্থিরতা, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি দ্বারা প্রভাবিত হওয়া যাবে না। অর্থাৎ যে বছরগুলো ইত্যাদি বিষয়গুলো, অর্থাৎ নেগেটিভ যে ইয়েগুলো বললাম আমি, যে বন্যা, খরা, ধর্মঘট, রাজনৈতিক অস্থিরতা, ভূমিকম্প ইত্যাদি বিষয়ের সাথে সংশ্লিষ্ট সেই বছরকে আমরা ভিত্তি বছর হিসাবে ধরব না। কেননা স্বাভাবিক বছর তো এর মধ্যে পড়ে না, তাই না? স্বাভাবিক বছর হচ্ছে এই মানে খারাপ বিষয়গুলো মুক্ত, স্বাভাবিকভাবে চলে যে বছরগুলো, সেগুলোকে বলি আমরা ভালো বছর, হ্যাঁ, যেটা সচরাচর চলছে। এখন ভিত্তি বছর নির্ণয়ের ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যে এই বছরগুলো যেন অন্য কোনো কিছু দ্বারা প্রভাবিত না হয়। এখানে সেই ব্যাপারটাই বলা হয়েছে। ভিত্তিকাল নির্বাচন যথেষ্ট সতর্কতার সহিত করা উচিত। ভিত্তিকাল নির্ণয়ের সময় ইহা লক্ষণীয় হইবে যে ভিত্তিকাল সর্বদাই একটি স্বাভাবিক বছর হইবে। ভিত্তিকাল বছর বা মাস ইত্যাদি হতে পারে। ভিত্তি বছর আর কি, বছরও হতে পারে, মাসও হতে পারে। যখন কোনো বছরে বন্যা, খরা, ধর্মঘট, রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়, সেই সকল বছরকে ভিত্তি বছর ধরা যাবে না। পরের যে সমস্যাটা সেটা হচ্ছে ভার বা গুরুত্ব নির্ণয়। সূচক সংখ্যা প্রণয়নে প্রতিটি দ্রব্যের ব্যবহারিক প্রাধান্য বা গুরুত্ব সমান নয়। প্রতিটি দ্রব্যই ব্যবহারিক গুরুত্ব তো সমান নয়। যেমন কোনো একটা পরিবারের সাবান এবং চিনি দুটোর গুরুত্ব কিন্তু কখনোই সমান নয়। আবার চিনি এবং লবণ এই দুটোর গুরুত্ব সমান নয়, কারণ চিনি না হলেও চলবে কিন্তু লবণ না হলে চলবে না। এই যে বিষয়গুলো আছে, সে কারণে আমরা যদি বলি যে উপযুক্ত সূত্র পেতে হলে অবশ্যই মূল্য ও পরিমাণের উপর যথোপযুক্ত ভার প্রদান করা হয়। সাধারণত নিম্নলিখিত দুটি পদ্ধতিতে ভার প্রদান করা হয়। এক হচ্ছে ভার আরোপিত সমষ্টি পদ্ধতি এবং দুই হচ্ছে আপেক্ষিক মূল্যের ভার আরোপিত গড় পদ্ধতি। তাহলে আমরা আবারও দুইটা পদ্ধতি, এই আগেও কিন্তু আমরা দেখেছিলাম দুইটা পদ্ধতি, এখন আবার গুরুত্ব বা ভার নির্ণয়ের জন্য আমরা দুটি পদ্ধতি দেখতে পাচ্ছি। একটা হচ্ছে ভার আরোপিত সমষ্টি পদ্ধতি এবং অপরটি হচ্ছে আপেক্ষিক মূল্যের ভার আরোপিত গড় পদ্ধতি। তাহলে পরবর্তী যে সমস্যাটা সেটা হচ্ছে গড় নির্বাচন। গড় কি আমরা তো জানি, তাই না? আমরা জানি যে কোনো একটি তথ্য সারির যতগুলো মান আছে সবগুলো মানকে যোগ করে যত সংখ্যক মান আছে, যত সংখ্যক অর্থাৎ পদ সংখ্যা আর কি, সেটা দিয়ে পদ সংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাই সেটাকে বলা হয় গড়। এখন আমরা গড়ের কিছু বিষয় দেখেছিলাম যে আমাদের যে গড় যখন আমরা নির্ণয় করি সেখানে হচ্ছে গড়ের কয়েক ধরনের শ্রেণীবিভাগ ছিল। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে আমরা কয়েকটি গড় দেখতে পাই। আমরা গড়ের জন্য আমরা একটু বলে নেব, সেটা হচ্ছে কেন্দ্রীয় প্রবণতা। যখন আমরা পড়ি তখন কেন্দ্রীয় প্রবণতাতে আমরা গড় দেখেছিলাম, 5টি পরিমাপ দেখেছিলাম, যার প্রথম পরিমাপটা ছিল আমাদের গাণিতিক গড়। গাণিতিক গড়, জ্যামিতিক গড়, তরঙ্গ গড়, মধ্যমা এবং প্রচুরক। সেখানে হচ্ছে আমরা গড়টা পড়েছিলাম। তো আমরা হচ্ছে যদি আমাদেরকে বলা হয় যে গড় কি জিনিস, নর্মালি যদি বলা হয় যে
গড় কি? তাহলে আমরা বলতে পারি যে মোট তথ্য সংখ্যাকে যোগ করে যতগুলো তথ্য আছে সেই ঠিক তথ্য সেটের মানগুলো তথ্য সংখ্যা দিয়ে যদি ভাগ করি, অর্থাৎ কোনো তথ্য সেটের মানগুলো সমষ্টিকে তথ্য সংখ্যা দ্বারা ভাগ করলে যে মানটা পাই সেটাকে আমরা গড় বলি। এটাকে কিন্তু আবার গাণিতিক গড়ও বলা হয়। আবার গাণিতিক গড় ছাড়াও আমাদের কিন্তু আরো দুইটা গড় ছিল, একটা ছিল জ্যামিতিক গড় এবং আরো একটি ছিল তরঙ্গ গড়। তো আমরা হচ্ছে জ্যামিতিক গড় যদি হিসাব করি যে জ্যামিতিক গড়টা কি জিনিস, তাহলে আমরা বলতে পারি যে জ্যামিতিক গড় হলো যতগুলো তথ্যবিন্দু আছে, হ্যাঁ, যদি n সংখ্যক তথ্যবিন্দু থাকে এবং তথ্যবিন্দুগুলো ধনাত্মক হয় তবে তাদের গুণফলের n-তম ধনাত্মক মূলকে উক্ত তথ্য সেটের জ্যামিতিক গড় বলে। ঠিক আছে, আমি আবারও বলছি, কোন তথ্য সেটে যদি n সংখ্যক তথ্য বিন্দু থাকে এবং তথ্য বিন্দুগুলো ধনাত্মক হয় তবে তাদের গুণফলের n-তম ধনাত্মক মূলকে উক্ত তথ্য সেটের জ্যামিতিক গড় বলে। ঠিক আছে, এরপরে আমাদের ছিল তরঙ্গ গড়। তরঙ্গ গড় কাকে বলে? আমরা কি জানতাম যে কোনো তথ্য সেটের যদি তথ্য বিন্দু শূন্য না হয় তবে তথ্য বিন্দুগুলোর উল্টো মানের গাণিতিক গড়ের উল্টো মানকে উক্ত তথ্য সেটের তরঙ্গ গড় বলা হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের গড়ই তিনটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে গাণিতিক গড়, একটা হচ্ছে জ্যামিতিক গড়, আরেকটা হচ্ছে তরঙ্গ গড়। আচ্ছা, আবার দেখা যাচ্ছে যে আমাদের কেন্দ্রীয় প্রবণতার যে আরো কিছু পরিমাপ যেমন মধ্যমা এবং প্রচুরে, সেখানে হচ্ছে দেখা যাচ্ছিল যে ওই গড়ের মতোই হচ্ছে আমরা একটা মান পেয়ে যাই। তো আমাদের এখানে সূচক সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রে আমরা গাণিতিক গড়ই বেশি ব্যবহার করব। মধ্যমা এবং প্রচুরও এখানে খুব একটা ভালো ফলাফল দেবে না, কেননা গাণিতিক গড় হচ্ছে বেশ সহজেই বোঝা যায়। আবার জ্যামিতিক গড় যদি আমরা হিসাব করার জন্য নেই তাহলে অনুপাতের ক্ষেত্রে দেখা যাবে যে জ্যামিতিক গড়ই হচ্ছে বেশ ভালো একটা গড়। কিন্তু জ্যামিতিক গড় নির্ণয় করা কিন্তু বেশ কঠিন, কারণ রুট থাকে, তারপরে কোনো নেগেটিভ মান যদি থাকে সেটা হচ্ছে নির্ণয় করা যায় না, রুটের মধ্যে যদি নেগেটিভ মান থাকে এরকম। আবার দেখা যাচ্ছে যে বাস্তব ক্ষেত্রে যদি আমরা হচ্ছে যে কোনো বাস্তব ক্ষেত্র অথবা ব্যবহারিক ক্ষেত্রে যদি সূচক সংখ্যা করতে চাই, সূচক সংখ্যাকে ব্যবহার করতে চাই, তাহলে দেখা যায় যে গাণিতিক গড়ই সবচেয়ে ভালো ফলাফল দেয়। তাহলে আমাদের যখন আমরা সূচক সংখ্যা নির্ণয়ের জন্য গড় নির্বাচন করব তখন গাণিতিক গড়কে আমরা নির্বাচন করব। এরপরে হচ্ছে পদ্ধতি নির্বাচন বা সূত্র নির্বাচন। কোন সূত্রের মাধ্যমে আমরা সূচক সংখ্যা নির্ণয় করব? এক্ষেত্রে আমরা বলতে পারি সূচক সংখ্যা নির্ণয়ের জন্য বিভিন্ন পদ্ধতি বা সূত্র প্রয়োগ করতে হয়। সূচক সংখ্যার উদ্দেশ্য এবং প্রয়োগের কথা মনে করে যথোপযুক্ত পদ্ধতির সাহায্যে সূচক সংখ্যার মান নির্ণয় করা হয়। আচ্ছা, তার মানে কি? পদ্ধতি বা সূত্র নির্বাচনে আমরা দেখে নেব যে কোন পদ্ধতি বা কোন সূত্র নির্ণয় করলে আমরা সহজে ফলাফল পাবো, ঠিক সেই সূত্র অথবা সেই পদ্ধতি আমরা প্রয়োগ করে সূচক সংখ্যা নির্ণয় করব। আচ্ছা, তাহলে আমাদের পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। পরবর্তী প্রশ্ন আমাদের সূচক সংখ্যার সীমাবদ্ধতা আলোচনা করো। সূচক সংখ্যার কিছু সীমাবদ্ধতা আছে, এখন আমরা দেখব কি কি সীমাবদ্ধতা থাকে। সকল সূচক সংখ্যা সকল কাজে উপযোগী নয়, অর্থাৎ সব সূচক সংখ্যা দ্বারা সব কাজ করা যায় না। এক একটি সূচক সংখ্যা এক একটি উদ্দেশ্যে ব্যবহৃত হয়। উদ্দেশ্যবিহীন সূচক সংখ্যা অনেক সময় ভুল ফলাফল দিতে পারে। উদ্দেশ্য ছাড়া যদি আমরা সূচক সংখ্যা নির্ণয় করি, মানে কি উদ্দেশ্যে আমরা নির্ণয় করব? জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বের করব, নাকি কোনো কিছুর মূল্য
যে আমের মূল্যটাও যদি বিবেচনায় নেই, যে এই বছরের সাপেক্ষে গত বছরের সাপেক্ষে এই বছরে আমের দাম কেমন, এরকম একটা উদ্দেশ্য নিয়ে যদি আমের দামটা বিবেচনা করে আমরা সূচক সংখ্যা নির্ণয় করি, তাহলে হচ্ছে আমরা একটা ভালো ফলাফল পাবো। কিন্তু যদি আমাদের কোনো উদ্দেশ্যই না থাকে, কিন্তু আমরা সূচক সংখ্যা নির্ণয় করে নিচ্ছি, কোনো একটা পণ্য নিলাম, কোনো মানে উদ্দেশ্য নেই, কি করব, কিভাবে প্রয়োগ করব সেটা ঠিক করে নেই, তাহলে সেক্ষেত্রে আমাদের ভালো ফলাফল পাবো না। সূচক সংখ্যা নির্ণয়টা হচ্ছে একটা গাণিতিক পদ্ধতি, এটা কিন্তু পুরোটাই হচ্ছে গাণিতিক পদ্ধতি। ভিত্তি বছর নির্ণয়ের জন্য কোনো গাণিতিক পদ্ধতি নেই। আমি যে ভিত্তি বছর, সে একটা স্বাভাবিক বছরকে ধরে নিচ্ছি, এখানে আমি বলতেও পারছি না যে এই বছরকে এই সূত্র প্রয়োগ করে আমরা সেই বছরকে স্বাভাবিক বছর হিসাবে বলছি, সেটা কিন্তু বলছি না। আমরা স্বাভাবিকভাবে যে কোনো প্রকার মুক্ত বা প্রাকৃতিক হোক বা বাহ্যিক হচ্ছে যে কোনো প্রকার সংকট মুক্ত একটা বছরকে আমরা স্বাভাবিক বছর হিসাবে স্বাভাবিক বছরকে আমরা ভিত্তি বছর হিসাবে ধরে নিচ্ছি। এখানে আমরা কোনো গাণিতিক পদ্ধতি ব্যবহার করে ভিত্তি বছর বের করতে পারছি না। তার ফলে দেখা যাচ্ছে যে সূচক সংখ্যা সুনির্দিষ্ট না। হ্যাঁ, এক এক ব্যক্তির নিকট ভিত্তি বছর এক এক বছর ধরবে। যেমন যদি বলা হয় যে গত 10 বছরের আমের দামের পরিবর্তন কেমন হয়েছে, কেউ হচ্ছে 2011 সাল থেকে নিতে পারে, কেউ 12 সাল থেকে সালের সাথে হিসাব করতে পারে, কেউ 13, 14, এইভাবে 19 সাল পর্যন্ত যে কোনো বছরকে কেউ ভিত্তি বছর হিসাবে নিতে পারে। এক্ষেত্রে ভিন্ন ভিন্ন বছর নেবে, এবং এই ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যাবে যে দুই জাতীয় বা ততোধিক চলকের মধ্যে সম্পর্কের যে মাত্রা, সেটা সঠিকভাবে নিরূপণ করা যাবে না। মোট কথা, এই ক্ষেত্রে সূচক সংখ্যার বীজগণিতিক প্রক্রিয়া আরোপের অনুপযোগী হইবে। এটা হচ্ছে সূচক সংখ্যা নির্ণয়ের সবচেয়ে বড় সীমাবদ্ধতা, সূচক সংখ্যা নির্ণয়ের সীমাবদ্ধতা। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের আরো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বলতে কি বোঝো, ইহার ব্যবহার ও সীমাবদ্ধতা লিখো। আচ্ছা, আমরা সূচক সংখ্যা জেনেছি, সূচক সংখ্যা কি জিনিস। এখন আমরা আজকে জানবো সূচক সংখ্যার ব্যয় সূচক সংখ্যা কি। মানুষের জীবন ধারণের জন্য যে ব্যয় হয় তাই হলো জীবনযাত্রার জন্য ব্যয়। আমরা প্রাত্যহিক জীবনে যে বিষয়গুলো প্রতিদিন লাগে, হ্যাঁ, আমাদের চলাফেরা করতে বা আমাদের খাবার দাবার সহ বিভিন্ন বাজার সব করার জন্য আমাদের যে ব্যয়টা হয়, সেটাই হলো জীবনযাত্রার ব্যয়। তো এখন আমি যদি বলি যে আমি কোনো একটা ক্লাসে থাকি, হ্যাঁ, মানে কোনো একটা শ্রেণীতে বসবাস করি, এবং সেখানে হচ্ছে আমার প্রতিদিনের জন্য চাল, আটা, তারপরে হচ্ছে চিনি ইত্যাদি বিষয়গুলো লেগে যাচ্ছে। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো কেনার জন্য আমি যে একটা খরচ করছি, এটা হলো আমার জীবনযাত্রার ব্যয়। তো এই জীবনযাত্রার ব্যয় হচ্ছে নির্ণয় করার জন্য যে সূচক সংখ্যাটা আমরা ব্যবহার করি জীবনযাত্রার ব্যয় নির্ণয় করার জন্য, সেটা হলো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। আমরা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বলতে একটি বিশেষ ধরনের পরিসংখ্যান পদ্ধতি বুঝি। এর সাহায্যে এক সময়ের তুলনায় অন্য সময়ের জীবনযাপনের হ্রাস বৃদ্ধি নির্ণয় করা যায়। এক সময়ের তুলনায় অন্য সময়ে হ্রাস বৃদ্ধি নির্ণয় করা যায়। এই সূচক সংখ্যাকে ভোগকারী সূচক সংখ্যা বা খুচরা মূল্য সূচক সংখ্যাও বলে। কোনো ভিত্তি বছরের তুলনায় অন্য একটি চলতি বছরের সমাজের বিশেষ কোনো শ্রেণীর লোকদের জীবন যাপনের জন্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ক্রয় করতে যে ব্যয়ের পরিবর্তন সূচিত হয় তা পরিমাপ করার পরিসংখ্যান পদ্ধতিকে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বলে। অর্থাৎ আমাদের হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যাটা কেমন, দেখো, একটি সময়ের তুলনায় অপর একটি সময়ে কোনো বিশেষ অর্থনৈতিক শ্রেণী জীবনযাত্রার মান অভিন্ন রাখতে খরচের যে পরিবর্তন হয় সেই পরিমাপকে জীবনযাত্রার
ব্যয় সূচক সংখ্যা। এখন আমি যদি বলি আয়ের শ্রেণী বিভাগ অনুসারে যে শ্রেণী যেসব ভোগ্যপণ্য বা সেবা কর্ম ভোগ করে সেগুলোর ভিত্তি বছর এবং চলতি বছরের খুচরা মূল্য নিয়ে আমরা যে সূচক সংখ্যা বের করি সেটাই হলো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। তাহলে ভুল হবে। ঠিক আছে, আমি আবারও বলছি, আয়ের শ্রেণী বিভাগ অনুসারে যে শ্রেণী যেসব ভোগ্যপণ্য বা সেবা কর্ম ভোগ করে সেগুলোর ভিত্তি বছর ও চলতি বছরের খুচরা মূল্য নিয়ে ওই শ্রেণীর যে সূচক সংখ্যা বের করা হয় তা হলো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা দেখব জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার ব্যবহার এবং সীমাবদ্ধতা কি। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার ব্যবহার। প্রথম ব্যবহারটা আমরা বলবো টাকার ক্রয় ক্ষমতা ও সঠিক আয় নিরূপণে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহৃত হয়। আমাদের কোন একটা শ্রেণীর যদি জীবনযাপনের ব্যয় হিসাব করি তাহলে তাদের সঠিক আয়, হ্যাঁ, তাদের সঠিক আয় এবং টাকার ক্রয় ক্ষমতা কিরকম সেটা নির্ণয় করার জন্য আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করব। 2 নম্বর হচ্ছে বিভিন্ন দেশের মুদ্রার মান নিরূপণে ইহা ব্যবহৃত হয়। কোনো দেশে আমরা জানি যে মুদ্রার মান বেশি, আবার কোনো দেশে দেখা যায় যে আমাদের যে মুদ্রার মান বেশি বলে মনে হয় না। তো এই যে মুদ্রার মান কেমন, বিভিন্ন দেশের মুদ্রার মানটা কেমন সেটা নিরূপণে আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করে থাকি। এরপরে বলা হচ্ছে মুদ্রা সংকোচনের জন্য ব্যবহার করা হয়। মুদ্রা সংকোচনের জন্য আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করে থাকি। এরপরে আমরা বলতে পারি যে বিভিন্ন নীতিমালা যেমন আয় নীতি, বেতন নীতি, মূল্য নীতি, কর নীতি, শিক্ষা নীতি ও অর্থনৈতিক নীতি প্রণয়নে এই সূচক সংখ্যা সাহায্য করে। আচ্ছা, আমাদের হচ্ছে জুলাই মাসে কি হয়, বাজেট হয়। হ্যাঁ, এই যে বাজেটটা করা হয় এই বাজেটে কিন্তু আমাদের সূচক সংখ্যা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বাজেট প্রণয়নের ক্ষেত্রে। ঠিক আছে, এই যে আমি তোমাদেরকে একটু আগেই বললাম আয় নীতি, বেতন নীতি, মূল্য নীতি, কর নীতি, শিক্ষা নীতি, অর্থনৈতিক বিভিন্ন নীতি প্রণয়নে সূচক সংখ্যা সাহায্য করে। এরপরে হচ্ছে আমরা বলছি বিভিন্ন পণ্যের বাজার দর বিশ্লেষণে ইহা ব্যবহৃত হয়। আমরা বাজারে গিয়ে দেখতে পাই যে আমাদের বিভিন্ন রকম পণ্য আছে। হ্যাঁ, একটা পণ্য আরেকটা পণ্য থেকে পণ্যের অল্টারনেটিভও হতে পারে, আবার দেখা যায় যে একটার সাথে আরেকটার সংশ্লিষ্টতা নেই। এরকম বিভিন্ন রকম পণ্যের সাথে আমরা বাজারে পরিচিত হই। তো এই যে বিষয়গুলো, এই পণ্যের বাজার দর বিশ্লেষণ যদি করতে চাই যে কোনো পণ্যের দাম অন্য কোনো পণ্যের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা, সেটার জন্য হচ্ছে আমরা সূচক সংখ্যা, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করব। এখন বলা হচ্ছে লাস্টে যেটা, যে কোনো দেশের অর্থনৈতিক ব্যারোমিটার হিসাবে সূচক সংখ্যার মতো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহৃত হয়। অর্থনীতির ব্যারোমিটার, অর্থনীতির তো প্রাণ শক্তি কি, জনগণই তো অর্থনীতির একটা গুরুত্বপূর্ণ উপাদান, তাই না? তো এই জনগণের যদি জীবনযাত্রা নির্ণয় করার জন্যই আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা ব্যবহার করছি, তাহলে তো আমরা বলতেই পারি যে এটাও হচ্ছে অর্থনীতির একটা ব্যারোমিটার। জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা, জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা নির্ণয়ের জন্য আমরা জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা আমরা ব্যবহার করতে পারি যে কোনো দেশের অর্থনৈতিক ব্যারোমিটার নিতে পারি। এরপরে যে প্রশ্নটা সেটা হলো জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সীমাবদ্ধতা। এই যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা এত কিছু নির্ণয় করতে পারে,
তারপরেও এর কিছু সীমাবদ্ধতা রয়েছে। ঠিক আছে, আমরা এখন দেখি জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা নির্ণয়ের সীমাবদ্ধতাগুলি কি কি। প্রথম সীমাবদ্ধতাটা হচ্ছে দ্রব্যমূল্য সংগ্রহে যথেষ্ট ভুলের সম্ভাবনা থাকতে পারে, যা ভুল ফলাফল প্রদান করে। ইদানিং আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু অনলাইনে দ্রব্যমূল্য দেখা যায়, যে দ্রব্যমূল্যের অনলাইনে একরকম মূল্য দেখা যাচ্ছে। আমরা সেটা দেখে যদি বাজারে যাই এবং আমাদের দ্রব্য কেনার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাই যে না, আমরা যে মূল্য দেখে বাজারে এসেছি সেটা ছিল ভুল। হ্যাঁ, তো আমরা যদি বাজারে না যেতাম তাহলে তো বোঝা যেত না যে আমরা যে অনলাইনে এখন আমরা যদি অনলাইনে দেয়া পণ্যের দামের উপর ভিত্তি করে কোনো সূচক সংখ্যা নির্ণয় করি, আমি কিন্তু বলে নিলাম যে অনলাইনের মূল্য একরকম দেখেছিলাম, সেটা দেখে বাজারে এসে দেখি যে আমার দামের তারতম্য আছে যথেষ্ট পরিমাণে, একদম মানে কাছাকাছিও না, বেশ বড় পার্থক্য। তো সেক্ষেত্রে আমি যদি আমার অনলাইনে দেখা দামের উপর ভিত্তি করে কোনো সূচক সংখ্যা নির্ণয় করতাম, তাহলে কিন্তু আমি ভুল ফলাফল পেতাম। কেননা আমি বাজারে এসে দেখছি যে আমার দ্রব্যমূল্যের দাম ভিন্ন, অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে। তো এইভাবে কোনোভাবে যদি কোনো দ্রব্যমূল্য মানে সংগ্রহে যদি ভুল হয়, তাহলে আমাদের যে জীবনযাত্রার ব্যয়সূচক সংখ্যা যেটা তৈরি করি সেটাতেও ভুল ফলাফল পাওয়া যায়। হ্যাঁ, এটা হচ্ছে একটা সীমাবদ্ধতা। 2 নম্বর সীমাবদ্ধতা, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তার চাহিদা ও আচার ব্যবহারের পরিবর্তন ঘটে, আর এ কারণে ভার সর্বদা একই থাকে না। সেই জন্য পরপর কয়েক বছর একই ভার নিয়ে কাজ করা যায় না। আচ্ছা, আমরা হচ্ছে ভার সূচক সংখ্যা কিন্তু করেছিলাম। হ্যাঁ, ভার আরোপিত সূচক সংখ্যা, সেখানে আমরা দেখেছিলাম যে আমরা কিছু কিছু পণ্যের ক্ষেত্রে আমরা ভার প্রয়োগ করি। হ্যাঁ, ভার প্রয়োগ করে সূচক সংখ্যা নির্ণয় করি। তো এখানে যেটা বলা হচ্ছে যে না, সময়ের পরিবর্তনের সাথে সাথে ভোক্তার চাহিদা পরিবর্তিত হয়, আচার ব্যবহারেরও পরিবর্তিত হয়, ফলে ভার একটা থাকে না, আর এজন্য কয়েক বছর পর পর একই ভার নিয়ে কাজ করা যায় না। এটা হচ্ছে সূচক সংখ্যার আরো একটি সীমাবদ্ধতা। এখন আমরা যদি বলি যে সূচক সংখ্যার আরো কিছু সীমাবদ্ধতা আছে কিনা, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সূচক সংখ্যার আরো কিছু সীমাবদ্ধতা আছে। যেমন সূচক সংখ্যার সূচক ত্রুটি পরিহার করার জন্য কোনো সূত্র নাই। হ্যাঁ, যে সূচক সংখ্যার যে ভুল নিরূপণের জন্য কিছু সূত্র, যে এই সূত্রের মাধ্যমে এই সূত্র প্রয়োগ করে আমরা হচ্ছে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা বা সূচক সংখ্যার যে সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতাগুলো আমরা দূর করব, এরকম কোনো সূত্র নেই যে সূত্রের মাধ্যমে আমরা সূচক সংখ্যার যে ত্রুটি নির্ণয়ের যে ত্রুটি, সেই ত্রুটি হচ্ছে আমরা দূর করবো, এমন কোনো সূত্র নেই। আর এজন্য সঠিক সূচক সংখ্যা নির্ণয় করা যায়। এরপরে আরো একটা বিষয় আমরা বলতে পারি, সেটা হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তি আস্তে আস্তে কি হচ্ছে, উন্নতির দিকে যাচ্ছে, ফলে মানুষের কি হচ্ছে, ভোগ অভ্যাস এবং রুচিরও পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, আর এই কারণে দেখা যায় যে মানুষের বিভিন্ন ভোগ্য পণ্যের ধরনেও কিছু পরিবর্তন চলে আসছে। ভিত্তি বছর এবং চলতি বছরের মধ্যে ভোগ্য পণ্যের মধ্যে সুসামঞ্জস্য রক্ষা করা সম্ভব হয় না। এক্ষেত্রে আমি উল্লেখ করতে পারি যেমন 2020 সাল। আমি যদি 2013 সালের ব্যাপারটাও হিসাব করি, 13 না,
2009 2009 যে অনলাইন ক্লাসের যে জনপ্রিয়তা অথবা মানুষের যে ইন্টারনেট ব্যবহারের যে প্রবণতা একই কি আছে? এক নেই। তাহলে দেখা যাচ্ছে যে মানুষের কিন্তু ভোগ অভ্যাস এবং রুচি এই দুটাতেই হচ্ছে পরিবর্তন হচ্ছে। তো এই ক্ষেত্রে কি করা যাচ্ছে? এই ক্ষেত্রে ভিত্তি বছর এবং চলতি বছরের যে ভোগ্যপণ্য এর মধ্যে সুসামঞ্জস্য রক্ষা করা যাচ্ছে না। এটাও সূচক সংখ্যার জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যার সীমাবদ্ধতা বলা যায়। আবার নর্মালি সূচক সংখ্যারও সীমাবদ্ধতা বলা যায়। ঠিক আছে। আর আরো একটা বিষয়, সেটা হচ্ছে সূচক সংখ্যা নির্ণয়ের কোনো ত্রুটি হচ্ছে কোনো সূত্রই পুরো মাত্রায় সঠিক নয়। প্রত্যেকটা সূত্রতেই দেখা যাচ্ছে কিছু না কিছু ত্রুটি থেকে যাচ্ছে। কোনো সূত্রই সঠিক মাত্রায় ফলাফল দেয় না। আর এজন্য হচ্ছে আমরা এটাও বলতে পারি না যে জীবনযাত্রার ব্যয় সূচক সংখ্যা মানেই হচ্ছে আমাদের দেয়া একদম সঠিক ফলাফল। তাও না, এখানেও কিছু ত্রুটি থেকে যায়। তো এই তো মোটামুটি এই কয়েকটাই হচ্ছে আমাদের আমরা আজকে এই পর্যন্তই থাক। সবাইকে ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।